বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন কিভাবে অন্তরা বাড়ি থেকে পালিয়ে এসে তার নতুন জীবন শুরু করে। এদিকে দেব অন্তরার কলেজে যায় এবং তার বন্ধু বান্ধবদের কাছ থেকে তার ঠিকানা জোগাড় করে এবং তার খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে সেই রেস্টুরেন্টের কোণের দিকে একটি টেবিলে তারা দুজনে বসে পড়ে। সেদিন অন্তরার কলেজ থেকে রেস্টুরেন্টে আসতে একটু দেরি হয়েছিল। তখন রেস্টুরেন্টের মালিক জয়বাবু তাকে বলে, কি ব্যাপার অন্তরা, আজ তোমার এত দেরি হলো যে? দেখতে পাচ্ছ না কত কাস্টমার এসে গেছে? এমনিতেই অনেকগুলো কাস্টমার কামাই করেছে, তার উপর তুমি আবার দেরি করে এলে। এইভাবে চললে আমি কি করে সামলাবো? সরি স্যার, আসলে আজকে একটা স্পেশাল ক্লাস ছিল, সেজন্য আধ ঘন্টা লেট হয়ে গেছে। তোমার যদি অসুবিধা থাকে তুমি কাজ ছেড়ে দিতে পারো। রোজ রোজ এইভাবে অজুহাত দিও না তো। এখন তাড়াতাড়ি যাও, দেখো কাস্টমাররা কি চাইছে। এরপর অন্তরা তার কাজে চলে যায়। সে বাকি সময়টুকু খুব মন দিয়ে তার কাজ করে। তাকে এভাবে পরিশ্রম করতে দেখে দেব বলে, পঙ্কজ, ওকে একবার দেখ, কতই না পরিশ্রম করে। ও তো এইমাত্র কলেজ থেকে এলো, আসা মাত্রই আবার কাজ লেগে পড়েছে। কেন এত কষ্ট করছে? তুই ওর বন্ধুর কাছ থেকে তো সবটাই শুনেছিস, ও কেন এত পরিশ্রম করছে তা তুই তো ভালো করে জানিস। হ্যাঁ, সবই তো জানি। আমার খুব খারাপ লাগছে রে। এখানে কাজ আর কতক্ষণে শেষ হবে কে জানে। একবার কি ওর কাছে গিয়ে কথা বলবো? আরে না না, এরকম বলেও করিস না। তুই দেখতে পাচ্ছিস না ওর মালিকটা কিভাবে ওকে ধমক দিচ্ছে। একে তো ও দেরি করে এসেছে, তার উপর তুই যদি ওর সঙ্গে গিয়ে গল্প করতে বসিস তাহলে মালিক মনে হয় ওকে বার করে দেবে। তুই মনে হয় ওকে প্রবলেমে ফেলতে চাস না নিশ্চয়ই। তুই ঠিক বলেছিস। আর কিছুক্ষণ করে নিক, ওর কাজ শেষ হয়ে গেলে তারপরে ওর সঙ্গে গিয়ে দেখা করব। সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে অন্তরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। পঙ্কজ এবং দেব তার পেছন পেছন আসে এবং দেব অন্তরাকে ডেকে বলে, হ্যালো অন্তরা, শুনতে পাচ্ছ অন্তরা? আরে তুমি তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি বলেছিলে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? আমি কেন শুধু শুধু তোমার সঙ্গে দেখা করতে যাব? আচ্ছা, তুমি কি পাগল নাকি? এত দূর থেকে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু কেন? কেন এসেছি সেটা তুমি বুঝতে পারছো না অন্তরা? আমি তোমার জন্য এসেছি, তোমাকে নিজের মনের কথা বলবো বলে এসেছি। আমি তো সেটাই জানতে চাইছি। যেটা বলার আছে পরিষ্কার করে বলো। আমায় পিজিতে ফিরে যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। অন্তরা, আমরা কি একটু কথা বলতে পারি? মানে তোমাকে আমার মনের কথাগুলো বলা দরকার। আমি তোমাকে যখন থেকে কলেজে দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। রাত দিন শুধু তোমাকেই দেখি। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না অন্তরা। এসব তুমি কি বলছো? তুমি আমাকে কতটা চেনো বলো তো? দেখো, ভালো করে একটা কথা শুনে রাখো। তোমার সাথে কোনো রকমের কথা বলার বা তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। শুধু শুধু তুমি এত দূরে এসেছো, তোমার কথাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। রুমে বসে বসে অন্তরা আনমনা হয়ে দেবের কথা চিন্তা করছিল। ঠিক তখনই তার রুমমেট সেখানে আসে এবং তাকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হলো অন্তরা, এভাবে বসে বসে কি চিন্তা করছিস? কই কিছু না তো। আমি তো কলেজের কথা ভাবছিলাম, সামনে পরীক্ষা আছে তো। তাই নাকি? শুধু কলেজের কথা নাকি ওই ছেলেটার কথা? কি তুই দেবকে দেখেছিস? তুই এসব জানলি কি করে? আরে বাবা, আমি তোর বান্ধবী, তোর রুমমেট, তোর সঙ্গে সারাক্ষণ থাকছি, তোর মনের কথা বুঝবো না? এই ঠাট্টা করিস না তো, সত্যি সত্যি বল, দেব কি তোকে কিছু বলেছে? আরে না না, ও আমায় কিছুই বলেনি। আসলে আমি তোদেরকে কথা বলতে দেখেছি। আমি কিছুটা দূরেই দাঁড়িয়েছিলাম। যাই বলিস, কিন্তু ছেলেটা খুবই হ্যান্ডসাম, আর ওর কথা শুনে মনে হচ্ছিল ও সত্যি সত্যি তোকে ভালোবাসে। জানি না রে, এসব আমি কিচ্ছু জানি না। আমার কাছে এখন এসব একটা বোঝার মতো। আমি নিজের বোঝাই বইতে পারছি না, আর অন্যের বোঝা কি করে বইবো বলতো? দেখ অন্তরা, আমি তোকে কোনো রকমের প্রেশার দিচ্ছি না, তবে আমার মনে হয় ছেলেটা সত্যি সত্যি তোকে মন থেকেই ভালোবাসে। তুইও নিজের কথাটা একটু চিন্তা কর। এত ভালোবাসার মানুষ কিন্তু ভাগ্যে জোটা খুব কষ্টকর ব্যাপার। দেখ, শুধুমাত্র তোকে প্রপোজ করার জন্য ও কিন্তু অত দূর থেকে এসেছে। আজকালকার যুগে একটা সাধারণ মেয়ের জন্য এত কিছু কিন্তু কেউ করে না। সেটাই তো আমার ভয়। আমি যে খুব সাধারণ, আর আমি চাই না আমার জন্য ও নিজের জীবনটাকে নষ্ট করুক। ও তো আমার থেকে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তাহলে তুই কি কোনো অংশ কম নাকি? এত সুন্দরী আর ইন্টেলিজেন্ট মেয়ে পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। নিজেকে কখনো কম মনে করবি না। আচ্ছা, এতক্ষণ তো তুই আমাকে বলছিলিস যে আমার মতো মেয়ের এরকম ছেলের প্রস্তাব নাকি খুব ভাগ্যের ব্যাপার, আর এক্ষুনি তুই পাল্টে গেলি। না রে বন্ধু, সত্যি তোর ভাগ্য খুব ভালো। এই সুযোগ হাতছাড়া করিস না। যদি সত্যি মনে হয় ও তোকে ভালোবাসে,
তাহলে ওর হাতটা শক্ত করে ধরে নে। এভাবে ভালোবাসাকে ছেড়ে যেতে দিস না। তুই আমার পরিস্থিতি বুঝবি না নিধি। আমার পক্ষে এসব কিছু মেনে নেওয়া এত সহজ নয়। আমি সারা জীবন দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়ে এসেছি। এত সুখ আমার সইবে না রে। আমি যেমন আছি তেমনই ভালো। পরের দিন যখন অন্তরা কলেজের জন্য বেরোই, তখন রাস্তায় সে দেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে দেব বলে, অন্তরা, অন্তরা দাঁড়াও। তুমি জানো না আমি অত দূর থেকে তোমার একটা উত্তরের জন্য এখানে এসেছি? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তো বলেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি প্লিজ আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। দেব, তুমি জানো আমি একটা সাধারণ মেয়ে। আমার মাথায় অনেক দায়িত্ব রয়েছে, আমার অনেক স্বপ্ন রয়েছে, সেগুলো আমাকে পূরণ করতে হবে। এভাবে আমি কিছুই করতে পারবো না। কেন করতে পারবে না অন্তরা? আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে সবকিছু করে নেব। তুমি জানো বাড়িতে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তুমি বিয়ে করে নাও দেব। তোমার বাবা মার তোমার জন্য অনেক স্বপ্ন আছে। তারা তোমার বিয়ে স্বপ্নের পরীর মতো একটা মেয়ের সাথে দেবে। আর আমি একজন সাধারণ মেয়ে, একটা রেস্টুরেন্টের ওয়েটার, যে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা চালাচ্ছে। সে তোমার বাবা মার পছন্দ নয় দেব, কখনো হতে পারে না। এসব কথার কোনো মূল্য নেই অন্তরা। আমার মনে যাকে চাই আমি তাকে নিয়ে সংসার সাজাবো। বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করা আমার সম্ভব না। শুধু শুধু অন্যের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দেবো? প্লিজ দেব, আমার কাছে এসব কথার কোনো মূল্য নেই। তুমি আমাকে এসব বোঝাতে এসো না। আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। দেবকে সান্ত্বনা দিয়ে পঙ্কজ বলে, একটু ধৈর্য ধর বন্ধু, সবকিছু এত তাড়াতাড়ি করলে চলে নাকি? মেয়েটা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে রে, তুই বুঝতে পারছিস? ওর পক্ষে সবকিছু মেনে নেওয়া অত সহজ না। একা নিজের জীবনের লড়াই লড়ে যাচ্ছে। আমি তো শুধু ওর সাথ দিতে চাই। তুই একটু সময় নে, আর ওকে ওর মতো ছেড়ে দে। কিছুটা সময় যাক, ধীরে ধীরে ও সমস্ত কিছু বুঝে যাবে। তুই ঠিক বলেছিস। এদিকে দেবের বাবা অনিমেষ বাবু মঞ্জু দেবীকে বলেন, ছেলেটার ব্যাপার কি বলো তো? ও তো বলেছিল কোথাও যাবে না, আজ হঠাৎ 3 দিন ধরে কোথায় উধাও হয়ে গেল। কোথায় গেছে কিছু বলে গেছে? আমাকে তো কিছুই বলেনি, শুধু একটা মেসেজ করে বলেছে বন্ধুদের সঙ্গে আছে। আর শোনো, তুমি কিন্তু এইবারে আর ওকে কিছুই বলবে না। অনেক কষ্ট করে ওকে আমি বিয়ে করতে রাজি করিয়েছি। এবার কিন্তু ঘাটালে ও আবার জেদ ধরবে। আরে না না, সেটা আমি জানি। বিয়ে হতে আর কটা দিন বাকি আছে। এই কটা দিন বন্ধুদের সঙ্গে একটু ঘুরে বেরিয়ে নিক, তারপরে তো এমনিতেই অফিসার বাড়ি। অজিত বাবু তার চেলাদের মধ্যে একজনকে ফোন করে বলেন, কি ব্যাপার লক্ষণ, এতদিন হয়ে গেল, মেয়েটার কোনো খবর পাসনি? তোদেরকে আমি শুধু শুধু এতগুলো টাকা দিয়ে কাজে লাগিয়েছি। এবারে যদি কোনো ভালো খবর না আসে তাহলে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক এমন সময় শর্মিষ্ঠা দেবী তার কাছে আসেন এবং বলেন, অজিত, সত্যি সত্যি বলো, তুমি অন্তরাকে কোথায় লুকিয়ে রেখেছো? আজ এত দিন হয়ে গেল ও বাড়ি থেকে পালিয়েছে। আমি নিশ্চিত তুমি ওকে কোথাও না কোথাও থেকে ধরে ঠিক নিয়ে এসে রেখেছো। অজিত, তুমি একবার আমাকে ওর সাথে দেখা করতে দাও। ও, তাহলে তুমি তোমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছো? এত ভালোবাসা নাকি মেয়ের জন্য? হবে না কেন, ও আমার একমাত্র ভরসা ছিল। হা হা হা, ভরসা নাকি না টাকা উপার্জন করে একটা মুরগি? তুমি তো ওকে বিক্রি করে দিয়ে এতগুলো টাকা পাচ্ছিলে। আমি তো শুনলাম ছেলেটা নাকি একেবারে মূর্খ ছিল। একটা শিক্ষিত মেয়েকে মূর্খ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে 25 লাখ টাকা পাওয়াটা চারটিখানি ব্যাপার না। বেশ ভালো দাও ফেলেছিলে বলো। এসব মিথ্যে। আমি কোনো টাকা পয়সার জন্য ওর বিয়ে দিতে চাইছিলাম না, ওর ভবিষ্যতের জন্য দিচ্ছিলাম। তুমি এসে সবকিছু নষ্ট করে দিয়েছো। এখন আবার মেয়েটাকে লুকিয়ে দিয়ে আরো বড় বেশি ভুল করছো অজিত। আমি তোমায় বারবার বলছি, একবার আমাকে ওর সাথে দেখা করতে দাও। এ নিশ্চয়ই ভেবেছে যে এর পুঁজি আমার কবলে আছে। ভালোই হয়েছে, একে একটু হাতে রাখা যাবে। হ্যাঁ, তোমার মেয়ে আমার কাছেই আছে, কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে না। ও আর তোমার মুখও দেখতে চায় না, তাই আমি তোমাদের সঙ্গে দেখা করাতে পারবো না। এটা তুমি ঠিক করছো না অজিত। মেয়েটা ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। আমি ওর মাসি নয়, ওর মা। আমি মায়ের মতো করে ওকে মানুষ করেছি। তুমি কেন এসব করছো সবই আমি জানি, তবে এখন আমি ওর সঙ্গে তোমাকে দেখা করাতে পারবো না। তুমি এখন বাড়ি যাও, আমার অনেক কাজ আছে। এদিকে দেব প্রায় প্রত্যেক দিন অন্তরার কলেজে গিয়ে তার জন্য অপেক্ষা করত। কলেজ শেষ হলে তার রেস্টুরেন্টে যেত। সে মন দিয়ে অন্তরাকে লক্ষ্য করত এবং তার কাজ ও পরিশ্রম দেখে মুগ্ধ হতো। সে কখনোই তাকে বিরক্ত করত না বা তার সাথে কথা বলার চেষ্টা করত না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রেস্টুরেন্টের কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। রাত্রিবেলা অন্তরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল। এমন সময় দুটো ছেলে বাইক নিয়ে তার সামনে এসে পড়ে এবং তাকে দেখে বলে, কি ব্যাপার সুন্দরী,
এত রাত্রে একা একা কোথায় যাও? আমাদেরকেও একটু সঙ্গে নিয়ে চলো। তোমার মতো সঙ্গী হলে তো আমাদের সময়টা ভালোই কেটে যাবে। চুপ করো তোমরা। তোমরা কে? আর শুধু শুধু কেন আমার পথ আটকে দাঁড়িয়েছো? আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। আরে বাবা, বাড়ি নিয়ে যাবো। চলে এসো, বাইকে বসে পড়ো। তোমাকে আগে লং ড্রাইভে নিয়ে যাই, তারপর না হলে তোমাকে বাড়িতে ছেড়ে দেবো। গুন্ডা বদমাইশ কোথাকারের, সরে যা, সরে যা বলছি। ঠিক এমন সময় পঙ্কজ এবং দেব সেখানে এসে উপস্থিত হয় এবং দেব বলে, এই তোর তো সাহস কম না? ওকে এক্ষুনি ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরে বাবা, কোথায় থেকে আবার হিরো এসে জুটে গেল রে? যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমাদের মাঝখানে আসার চেষ্টা করিস না। তোকে একবার বললে তোর কানে কথা যায় না? বললাম তো তোকে ছেড়ে দে। ছাড়বো না, কি করবি? এমন সময় পঙ্কজ এবং দেব দুজনে প্রচন্ড আক্রোশের সঙ্গে ওই দুটো ছেলেকে আঘাত করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট হয়। ছেলে দুটো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্তরা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। এই সবকিছু তার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। দেব অন্তরার কাছে যায় এবং তাকে বলে, অন্তরা, তুমি ঠিক আছো তো? ওরা সবাই চলে গিয়েছে। আমার খুব ভয় লাগছে, আমি বাড়ি যাব। ভয় পেও না, আমি আছি তো। তোমায় আমি বলেছিলাম না, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, কখনোই তোমার কিছু ক্ষতি হতে দেব না। এরপর দেব এবং পঙ্কজ অন্তরাকে তার পিজির সামনে নামিয়ে দেয়। সেই রাতে অন্তরা ভালোভাবে ঘুমাতে পারে না। ধীরে ধীরে কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়। অন্তরা তার কলেজের পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। এমন সময় সে দেখে হাতে একটি ফুলের তোড়া নিয়ে তার জন্য অপেক্ষা করছে দেব। অন্তরাকে দেখে দেব হাসি মুখে এগিয়ে আসে আর ফুলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, অন্তরা, এটা তোমার জন্য। আশা করি আজকের পরীক্ষাটা তোমার ভালোই হয়েছে। হ্যাঁ দেব, পরীক্ষাটা সত্যি খুব ভালো হয়েছে। তুমি এভাবে কলেজে আর এভাবে ফুল দিচ্ছ, কেউ কিছু মনে করবে দেব, প্লিজ এসব করো না। অন্তরা, তুমি কি এখনো বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কে কি মনে করবে তা নিয়ে আমার কোনো যায় আসে না। আমি তো শুধু তোমার মনের কথা জানতে এসেছি। তোমার মনে কি আমার জন্য একটুকু ফিলিংস নেই? একবারের জন্য মনে হয় না আমি তোমাকে কতটা পছন্দ করি? দেবের কথা এবার অন্তরা আর ফেলতে পারে না। আসলে সেও মনে মনে দেবকে অনেক পছন্দ করে ফেলেছিল। সে বলে, দেব, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, আর কিচ্ছু করার নেই। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে, কিন্তু আমার মন মানতে রাজিই নয়। আমার মনের কাছে আমি হেরে গেছি দেব, তুমি জিতে গেছো। বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। রতনবাবু ও দিশা তখন একটি বাজারের পাশ থেকে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা একটি ডাব বিক্রেতার ঠেলা গাড়ি দেখতে পায়, যা দেখে রতনবাবুর তখন ডাব খেতে ইচ্ছা হয়। এরপর তারা সেখানে গিয়ে বলে, তুমি একেবারে ঠিক জায়গায় এসেছো। সকাল থেকে স্কুলে ক্লাস করতে করতে আমার গলা একেবারে শুকিয়ে গিয়েছিল, তা এখন আর কোনো চিন্তা নেই। আর এই ডাবগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো এবং তাজা হবে। হ্যাঁ নিশ্চয়ই দিশা, তোমার জল তৃষ্ণা পাচ্ছে আর আমি বুঝতে পারবো না সেটা আবার হয় নাকি? এখন শুনলেন তো যে আমার দিশা ডাব খেতে মন করেছে। হ্যাঁ বাবু, দিচ্ছি। তা দুজনকে দুটো দেবো তো? হ্যাঁ, দুটো দিন, আর সঙ্গে স্ট্র দিতে ভুলবেন না। আরে দিশা, তুমি আবারও ভুল বলছো। যদিও তুমি জানো যে ডাবের জল খেতে আমি পছন্দ করি না, এখন তুমি বলেছো তাই খাচ্ছি। আর হ্যাঁ, আমি শুনেছি একটা ডাব দুজনে মিলে খেলে নাকি বন্ধুত্বও বাড়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, এখন সেটাই হোক। দাদা, আপনি বরং একটাই ডাব দিন। দিশার কথা শুনে তখন ডাবওয়ালাটি এরপর রতনবাবুর হাতে দুটি স্ট্র দিয়ে একটি ডাব দেয়। এরপর সে দিশাকে উদ্দেশ্য করে বলে, এই যে মামনি, তার ডাব খেতে কেমন লাগলো? মানে মিষ্টি তো? এখন দাদুকে বলো যে আর একটা ডাব খাওয়াতে। আর আমি জানি যে আমার কাছে ডাব খাওয়ার পর সকলেই এটা করে। ডাব বিক্রেতার মুখে এরকম কথা শুনে রতনবাবু তখন খুবই রেগে যান ও তিনি রাগ দেখিয়ে বলেন, এই যে তুমি একটু তোমার মুখ চুপ রাখো। আর দাদু তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বোধহয় চোখে চশমা লাগানো দরকার আছে। আর হ্যাঁ, কাকে কি বলবে সেটা ভেবে চিন্তেই বলা ভালো। এখন ডাব বিক্রি করছো সেটাই করো, কে দাদু কে নাতি সেদিকে তোমাকে নজর দিতে হবে না, বুঝলে? যত সব। এই বলে রতনবাবু দিশাকে নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে ডাব বিক্রেতা কিছু বুঝতে না পেরে হাঁ করে সেদিকে চেয়ে থাকে ও মনে মনে বলে, যাব বাবা, কি এমন বলে দিলাম যে বুড়ো রেগে 440 ভোল্ট হয়ে গেল? আজকালকার বুড়োগুলোর একটুও ধৈর্য শক্তি নেই, একটুতেই চোটে ফায়ার হয়ে যায়। যাক বাবা, এতে আমার কি?
এই বলে সে আবারও তার কাজ করতে থাকে। এদিকে রতনবাবু দিশাকে নিয়ে গজগজ করতে করতে সেখান থেকে যাচ্ছিল। এমনই সময় রাস্তায় পড়ে থাকা একটি ইটের টুকরোর সঙ্গে তার ধাক্কা লেগে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান। দিশা তাকে তুলতে গেলে সেও পিছলে পড়ে যায়। এরপর রতনবাবু ভীষণ চোট পেয়ে চিৎকার করতে থাকেন। দিশা কোনোভাবে উঠে তাকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দেয়। এভাবেই সেদিনটা কেটে যায় এবং রাত হলে দিশা রতনবাবুকে ফোন করে এবং বলে, হ্যালো, কেমন আছো? ঘুমাচ্ছ নাকি? আর তোমার এখনো ব্যথা আছে নাকি একটু কম হয়েছে? আর বলো না দিশা, ঘুম কিভাবে হবে? যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমার ঘুম উড়ে গিয়েছে। ধুর, কি সব যে বলো না তুমি। তোমার ব্যথা এখনো হচ্ছে কিনা সেটা আগে বলো। ওইসব বলার জন্য অনেক সময় পড়ে আছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু পায়ে নয়, আমার বুকে। আর সেটা তুমি কাছে নেই বলে। যদিও তুমি জানো যে আমি যথেষ্ট স্ট্রং, আর ওসব একটু আধটু চোটে আমার কিছুই আসে যায় না। সে তো আমি ভালো করেই জানি। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি ফোনটা রাখছি, না হলে কেউ এসে পড়বে। এই বলে দিশা ফোনটি রেখে দেয়। এই ঘটনাটি দেখতে অদ্ভুত লাগলেও সত্যি ছিল। দিশা তার মা রানী দেবী, দাদা প্রীতম এবং বৌদি অঙ্কিতার সঙ্গে ভীমনগরে বসবাস করত। দিশা ক্লাস 10-এর ছাত্রী ছিল, সেজন্যই তার বাড়িতে সারাক্ষণ সবাই তাকে পড়ার কথা বলতো। এদিকে দিশার পড়াশোনায় সেরকম মন ছিল না, তাই পড়াশোনা তার কাছে বোঝা বলেই মনে হতো। এমনই একদিন সবাই মিলে পাশের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিল। এমনই সময় দিশা এসে বলে, এই তোমরা রেডি হয়ে গেছো? 5 মিনিট দাঁড়াও না, আমার প্রায় হয়ে এসেছে। আমি শুধু কাজলটা লাগাবো, ব্যাস হয়ে যাবে। 5 মিনিট দাঁড়াও না মানে? তুই কি বলতে চাইছিস? আর তুই বা রেডি হয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি কি? তোমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছি, আবার কোথায় যাচ্ছি? তোর লজ্জা করে না? তোর না আর মাত্র 15 দিন পর মাধ্যমিক পরীক্ষা, তুই এখন আমাদের সঙ্গে বিয়ে বাড়ি খেতে যাবি? তুই স্কুলের মেয়েগুলোকে দেখ, তারা ঘর থেকে বাইরে পর্যন্ত বের হচ্ছে না, আর তুই এদিকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সেজেগুজে তৈরি হয়ে গেছিস। পড়াশোনায় তোর একেবারে মন নেই দেখছি। এখন যা, গিয়ে জামা কাপড় খুলে বাড়ির কাজ কাম কর আর পড়তে বস। একদম সময় নষ্ট করবি না, বলে দিচ্ছি। রানী দেবী এবং প্রীতম দিশাকে এভাবে বকাবকি করলে তার চোখে জল চলে আসে এবং সে রাগে ঘরের ভিতরে চলে যায়। বাকিরা তখন বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিল। তার কিছুক্ষণ পরে দিশা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সামনের একটি পার্কে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। ঠিক এমনই সময় রতনবাবু সেখানে এসে উপস্থিত হন। রতনবাবুর বয়স প্রায় 70-এর কাছাকাছি ছিল। তিনি দিশাকে কাঁদতে দেখে বলেন, এই যে ম্যাডাম, তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? হ্যাভ ইউ এনি প্রবলেম? আমি কাঁদছি কেন তা কি আপনাকে জানানো খুব দরকার? আপনি যেখানে যাচ্ছে যান না, আমাকে একেবারে বিরক্ত করবেন না। ওহ মামনি, দেখেই বোঝা যাচ্ছে যে তুমি রেগে আছো। তা এত রাগ কিসের? রাগের কারণটা আমাকে একটু বলা যাবে কি? এমন সময় হঠাৎ দিশার কাশি শুরু হয়ে যায়। রতনবাবু তাকে জলের বোতল এগিয়ে দেন এবং বলেন, এই নাও জল খাও, আর একটু মাথাতেও জল দাও, তাহলে মাথা ঠান্ডা হবে, বুঝেছো? এবারে বলো কি ব্যাপার, এত রেগেছিলে কেন? কি হয়েছে তোমার? এই কথা শুনে দিশা হেসে ফেলে ও বলে, আপনি কিন্তু দারুণ কথা বলতে পারেন। আপনার কথা শুনে আমার রাগ পুরো জল হয়ে গিয়েছে। এরপর দিশা রতনবাবুকে বাড়িতে যা যা হয়েছে সবকিছুই বলে। এসব শুনে রতনবাবু বলেন, আরে পরীক্ষা, তাতে কি হয়েছে? তাই বলে কি মানুষ খাওয়া দাওয়া নিঃশ্বাস নেওয়া সব বন্ধ করে দেবে নাকি? আমরাও তো জীবনে কত পরীক্ষা দিয়েছি আর ভালো রেজাল্টও করেছি। কই আমাদের তো সবকিছু ছেড়ে দিতে হয়নি, আর নাইবা বইয়ের মধ্যে মাথা গুঁজে বসে থাকতে হয়েছিল, বুঝেছো? আরে সেই কথাই তো আমি সবাইকে বুঝিয়ে পারি না। সারাক্ষণ খালি পড়তে বস আর পড়তে বস, কোনো বন্ধুর সঙ্গে গল্পও করতে পারি না। কিছুই ভালো লাগে না আমার। হ্যাঁ সবই বুঝলাম, তা ওসব ছাড়ো। আর পার্কে যখন বেড়াতেই এসেছো তাহলে মনটা একটু ফ্রি করো। আর তোমার স্কুলের গল্প বলো, কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে? আমি এখন সম্পূর্ণই ফ্রি আছি, তাহলে তোমার গল্প শুনবো। এভাবেই তারা দুজনে পার্কে বসে গল্প করতে থাকে। প্রায় 2 ঘন্টার পর দিশা যখন বাড়ি ফেরার কথা বলে, রতনবাবু তাকে বলেন যে পরের দিন আবারও একই সময় তিনি পার্কে থাকবেন। দিশা যেন সময় মতো পৌঁছে যায়।
এভাবেই দিনের পর দিন তারা দুজনে পার্কে দেখা করতেন। এমনই একদিন রতনবাবু দিশাকে নিয়ে একটি নদীর ধারে বেড়াতে যান। হাঁটতে হাঁটতে দিশা রতনবাবুকে বলেন, এই শোনো, অনেকদিন তো হলো আমরা এইভাবে একে অপরের সঙ্গে দেখা করছি। আমার মনে হয় এবার আমাদের বিয়ে করে ফেলা উচিত। আরে সেসব তো হবেই, আগে একটু ভালো করে সময়টা তো কাটাই। এভাবেই যখন দিশা বিয়ের কথা বলতো, রতনবাবু কিছু না কিছু বলে কথাটিকে এড়িয়ে যেতেন। একদিন রাতে দিশা রতনবাবুকে ফোন করে এবং বলে, হ্যালো, শুনতে পাচ্ছ? কি করছো? এই তো এখন বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তা বলো, কেমন আছো আর কি করছো? বাড়ির লোকজন সবাই কোথায় আছে? এই শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। ওহ মাই ডিয়ার, তাই নাকি? তা কি গুড নিউজ আছে শুনি? আমাকে চমকে দেওয়ার মতো কোনো গুড নিউজ নাকি? কাল দাদা, বৌদি আর মা সবাই মিলে আমাদের গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছে, আর ওখানে 4-5 দিন থাকবে। আমি বাড়িতে একাই থাকবো। তুমি আসবে তো আমার সঙ্গে দেখা করতে? আরে যাবো না মানে অবশ্যই যাব। এত ভালো সুযোগ বারবার আসে না, বুঝেছো? এই সুযোগ হাতছাড়া আমি একেবারেই করতে চাই না। ঠিক আছে, কাল ওরা বেরোনোর পরেই আমি তোমাকে ফোন করে দেব, তখন তুমি চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে দিশা, আমি তাহলে এখন রাখছি। এখন তো আমায় যাওয়ার জন্য প্রস্তুতিও করতে হবে, তাই না? পরের দিন প্রীতম, অঙ্কিতা এবং রানী দেবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই দিশা রতনবাবুকে ফোন করে এবং বাড়িতে ডেকে নেয়। রতনবাবু দিশাদের বাড়িতে এসে তাকে বলেন, এদিকে এসো দিশা, এই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। এখন ভালোই হয়েছে যে তোমার বাড়ির লোকজন এখানে নেই আর 5 দিন এখানে আসবে না। তাহলে আমি এই 5 দিন তোমার সঙ্গেই কাটাবো, তুমি কি বলো? তাহলে বলো কেমন প্ল্যানটা করলাম। ওরা তো আমাকে বারবার সঙ্গে যেতে বলছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। আমি বলেছি সামনে আমার টেস্ট পরীক্ষা আছে, তাই আর কেউ আমাকে জোর করতে পারেনি। বাহ, খুব ভালো কথা। সত্যি তোমার মতো স্কুলে পড়া বাচ্চা মেয়ের মাথায় যে এত বুদ্ধি আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আর বুদ্ধি হবে নাই বা কেন, এখন কম্পিউটারের যুগ, সবকিছুতেই আধুনিকতা এসে যাচ্ছে। রতনবাবু এবং দিশা যখন এভাবেই কথাবার্তা বলছিলেন, ঠিক সেই সময় হঠাৎই দরজা খুলে যায় এবং দিশার বাড়ির লোকজন সবাই বাড়ির ভিতরে প্রবেশ করে। তাদেরকে দেখে তারা দুজনেই চমকে যায় ও দিশা বলে, তোমরা তোমরা এক্ষুনি ফিরে এলে? তোমরা তো বলেছিলে যে 4-5 দিন। চুপ কর, অসভ্য মেয়ে কোথাকার! তোর লজ্জা শরম বলে কিছুই নেই দেখছি। তুই কাকে বাড়ির মধ্যে রেখেছিস? এই যে দিশা, আমরা তোকে বিশ্বাস করেছি আর তুই আমাদের বিশ্বাসের মর্যাদা এভাবে ভাঙলি। তোমরা ভুল বুঝছো, রতনবাবু খুবই ভালো একজন মানুষ। আর তাছাড়া আমি এখন প্রাপ্তবয়স্ক মেয়ে, আমার ভালো মন্দ বিচার করার বোধ বুদ্ধি আমার আছে। বয়স হয়ে গেলেই বুদ্ধি জন্মায় না, বুঝেছিস? তুই জানিস এই লোকটা কে? জানতে চাস তুই এই লোকটার আসল সত্য? এই বলে রানী দেবী এবং অঙ্কিতা দুজনে মিলে রতনবাবুর সত্যিটা দিশাকে বলে। আসলে তারা দুজনেই মিলে দিশা এবং রতনবাবুকে পার্কে একসঙ্গে দেখে ফেলেন। এরপর থেকেই তারা খোঁজ লাগিয়ে জানতে পারেন রতনবাবু আসলে একজন প্রতারক। তিনি অল্প বয়সী মেয়েদেরকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের দিয়ে খারাপ খারাপ কাজ করান এবং তাদের ভিডিও বানান, পরে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা রোজগার করেন। এই কথা শোনার পরও দিশা তার বাড়ির লোককে বিশ্বাস করে না। এরপর বলে, তোমরা সবাই আমাকে মিথ্যা বলছো, আমি জানি রতনবাবু খুবই ভালো লোক। আচ্ছা ঠিক আছে, তোর কাছে ওই বদমাইশ লোকটা ভালো, তাই তো? তা ওই লোকটা কত খারাপ তার প্রমাণ দেখবি, তাহলে আয়। এই বলে প্রীতম রতনবাবুর পাঞ্জাবির পকেট থেকে ক্যামেরা বার করে এবং রেকর্ডিংটা চালিয়ে দেয়। দিশা দেখতে পায় তাদের সমস্ত সাক্ষাতের রেকর্ডিং সে ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছে এবং সেদিনকার রেকর্ডিংও তাতে আছে। এছাড়াও অনেক মেয়ের ছবি এবং ভিডিও সেখানে দেখা যায়। এসব দেখে দিশার মাথা ঘুরে যায় ও সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দিশা কান্নাকাটি শুরু করে দেয় ও বলে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরে যাওয়াই উচিত। এভাবে বলো না দিশা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর ওই প্রতারক লোকটিকে পুলিশের হাতে তুলে দিয়েছি, আর পুলিশ সমস্ত ফটো ভিডিও ডিলিট করে দিয়েছে। তোমার আর চিন্তা নেই। এরপর দিশা সবার কাছে ক্ষমা চায়। এরপর থেকে সে পাল্টে যায়
এবং বাড়ির লোকেদের কথা মতোই চলতে শুরু করে।